নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দিল্লির রায় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। দিল্লি যে ভোট হয়েছিল গত 5 তারিখ, তার ভোট গণনা চলছে। কেজরিওয়াল হ্যাট্রিক করবেন নাকি গেরুয়া ঝড়, নাকি কংগ্রেস, বা তারাই বা কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে অতিথিরাও। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে আপের থেকে। 39টা আসন বিজেপি এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 31টিতে। কংগ্রেস এখনো পর্যন্ত খাতা খুলতেই পারেনি। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই আলোচনার টেবিলে, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন বিজেপি নেত্রী শর্মিষ্ঠা ভট্টাচার্য, দিদি স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখার্জি, পার্থদা স্বাগত। রয়েছেন আপের পক্ষ থেকে শুক্লা ভগত, শুক্লা আপনাকেও স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল সমর্থক তীর্থরাজ বর্ধন, তীর্থরাজ আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আসব শুক্লা, আপনাকে দিয়ে শুরু করতে চাইব। বুথ ফেরত সমীক্ষাগুলো কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছিল এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড, বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে আম আদমি পার্টির থেকে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড দেখে বা এই রেজাল্টের যে আভাস পাচ্ছি আমরা, তাদেরকে আপনার কি প্রাথমিক রিয়াকশন? এখনো রেজাল্টে আমার মনে হয় যে আভাস পাওয়া বা রেজাল্ট হওয়া সেই জায়গায় এখনো পর্যন্ত এগোইনি আমরা। আর যেটা বলছিলেন বুথ ফেরত সমীক্ষার সাথে রেজাল্ট, সেখানে যদি 2013, 2015, 2020 বুথ ফেরত সমীক্ষার সাথে রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন হেলেন হেভেল ডিফারেন্স রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো শুধুমাত্র সময়ের অপেক্ষা। চতুর্থবারের জন্য দিল্লিতে আম আদমি পার্টি সরকার গঠন করতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ফলাফল পাল্টে যাবে, আর একদমই ফলাফল পাল্টে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা দেখুন এখন 30-40-এ দাঁড়িয়ে আছে, আর 1 ঘন্টা পরে বা আর কিছুক্ষণ পরে দেখবেন এই সিনারিওটা চেঞ্জ হতে শুরু করবে। 40-30 হতে পারে, হতেই পারে। শর্মিষ্ঠা দি কি বলবেন? দেখুন, এখন যেটা আমরা দেখছি সেটাকে রেজাল্ট বলবো না, ট্রেন। সকাল থেকে যেটা দেখছি সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে এবং আমাদের আশা বিজেপি কিন্তু দিল্লিতে সরকার গঠন করবে এবং সমীক্ষাও কিন্তু তাই বলছে। কারণ সাধারণ মানুষের যে জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু দিল্লিতে, কারণ দিল্লি তো অনেক মানুষের বাস, বিভিন্ন ক্যাটাগরির মানুষ বাস করে। জেনারেল ক্যাটাগরি বলুন বা বিভিন্ন সম্প্রদায়গত ব্রাহ্মণ বলুন, জাট বলুন, গুর্জার, সবার মধ্যে কিন্তু একটা বিজেপির কিন্তু প্রভাবটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু রয়েছে, প্লাস সংখ্যালঘুদের মধ্যেও একটা কিন্তু প্রভাব রয়েছে। তার কারণ হচ্ছে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, এবং সম্ভবত যারা আমাদের ওখানকার মানে এমপি রয়েছে, 2টো টার্ম ধরে তারা রয়েছেন, 7 জন করে, তারা কিন্তু 2টো টার্মেই কিন্তু তাদেরকে আবার মানুষ কিন্তু দিল্লির ফিরিয়ে নিয়ে এসছে। সুতরাং মানুষের বিশ্বাস আছে বিজেপির ওপর এবং বিজেপির ওপরেই থাকবে, কারণ এরা বুঝতে পেরেছে যে যদি উন্নয়ন কিছু করতে হয় ভালোর জন্য কিন্তু বিজেপিকেই দরকার। আমি শুক্লাকে বলবো, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো। তার কারণ কোথাও না কোথাও একবার এটা পশ্চিমবাংলা, এটা তুতো ভাই বোন এরা, তা কোথাও হারলে আবার কোথাও থেকে জিতে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবে, এই আশা নিয়ে থাকা ভালো। কিন্তু বিজেপি জিতছে এবং দিল্লিতে বিজেপি আসছে এবং নতুন রেকর্ড গড়বে দিল্লিতে। একদম বললাম, 12টার পর থেকে মোটামুটি একটা ক্লিয়ার পিকচার আমরা পাবো। আমরা এখানে 12টা মতো থাকবো, আমরা দেখে যেতে পারবো। বেশ, আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, আপনাদের যে রেজাল্ট দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত খাতাই খুলতে পারলেন না, কোথাও কোনো আসনে এগিয়ে নেই। ক্রমাগত কি দিল্লিতে কংগ্রেস বিলীনের পথে চলে যাচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে যে যদি আজকের রেজাল্টটা যদি শুধুমাত্র যদি ক্রাইটেরিয়া হয়, তাহলে বলতে হবে যে না, আমরা একটাও পাইনি, এটা তো ঐতিহাসিক সত্য। কিন্তু রাজনীতি তো ওরমভাবে হয় না। কংগ্রেসের যে কাজটা, সেটা তো দিল্লির বুকে রয়ে গেছে। আজকে দিল্লির যা কিছু পরিচয়, তা প্রধানত কিন্তু শীলা দীক্ষিতের সময় তার সেই 15 বছরের শাসনকালে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা পৃথিবীর সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক হোক, পৃথিবীর সবচেয়ে বড় রাস্তা, মানে সবচেয়ে বেশি কিলোমিটারের হিসেবে রাস্তা হোক, জনপরিবহনের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শীলা দীক্ষিতের সময় কংগ্রেসের সরকার যা কাজ করেছিল, সেইটাকেই বলতে গেলে সেই পরিচয়টা নিয়েই কিন্তু দিল্লিকে আমরা আজকে দেখছি, দিল্লির যা কিছু পরিচয়। এখন তারপরে কেন হচ্ছে না, সেটা এইখানে বসে বলার কথা নয় আমার পক্ষে। তবে হ্যাঁ, এটা ঘটনা যেটা আমি এর আগেও, কারণ এই প্রশ্নটা এর আগেও 2বার অলরেডি এসেছে আমার কাছে, এবং আজকেও আমি যেখানে যেখানে যাব বা যেখানে যেখানে বসবো, একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসবে। তো উত্তরটা আমার একই হবে যে আজকের দিনের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভে হয়তো আমরা ফিট করছি না।
কেন আজকে নির্বাচনে রমেশ বিদুরির মতো মানুষ জিতবে, কিন্তু অলকালাম্বার মতো মানুষ হারবে। এটা এখন কেন হারবে? এখন শুক্রবার যখন হিন্দি সিনেমা রিলিজ হয় সেটা কেন হিট হলো আর কেন হলো না, এটার যেমন অনেক সময় ব্যাখ্যা হয় না, তো এটাও হচ্ছে এই রকম আর কি, যে অলকালাম্বা কেন তার জামানত বাজেয়াপ্ত হবে আর কেন রমেশ বিদুরি হুড়ুর করে বিশাল ব্যবধানে এগিয়ে যাবে তার মতো মানুষ, যে মানুষটা হয়তো আজ থেকে 20-30 বছর আগে হলে তার দল হয়তো তাকে টিকিটটাই দিত না। তো এই যে পরিবর্তন, এই যে ন্যারেটিভসগুলো আজকে আমাদের সামনে এসছে, এই ন্যারেটিভের সঙ্গে আমরা খাপ খায় না। কথাটা শুনতে হয়তো খুব কন্ট্রোভার্সিয়াল লাগবে, কিন্তু আবার বলি যে মানুষ ভোটার হয়ে এখন ভোট দিচ্ছে, যেদিন নাগরিক হয়ে ভোট দেবে সেদিন হয়তো আবার আমাদের কথা চিন্তা করবে, কারণ আমাদের কাজগুলো রয়ে শিলা গেছে। দীক্ষিতের কথা বলছিলেন, তারই পুত্র সন্দীপ দীক্ষিত, তিনি, আমি যতক্ষণ দেখছিলাম ওই নির্বাচন কমিশনের সাইট দেখছিলাম, 700-র কিছু বেশি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত। তো তাহলে কি দিল্লির মানুষের স্মৃতি থেকেও শিলা দীক্ষিত কোথাও গিয়ে স্মৃতিতে আর নেই? না, এই মুহূর্তে তো বটেই, কিন্তু স্মৃতিতে হয়তো নেই, কিন্তু তার আপনি কাজগুলো তার কাজের কথা বললেন বলেই বলছি। হ্যাঁ, আমি এই কথাটাই তো বলতে চাইছি, যে এটার তো ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, কারণ আমার পক্ষে যেটা সম্ভব আমি সেটা করেছি, আমি কাজগুলো করেছি, দিল্লিটাকে তৈরি করেছি। তারপর কেন আজকে আমি পাচ্ছি না, কেন মানুষ আমার 700-র বেশি ভোট দিচ্ছে না, এটার উত্তর দেখুন এরকমভাবে দেওয়া মুশকিল। হ্যাঁ, আমি যদি 20,000 ভোট পেতাম, আমি যদি 5,000 ভোটে হেরেছি, 10,000 ভোটে হেরেছি, আমি না একটা জবাব দিতে পারতাম, কিন্তু আমি যখন 700 ভোট পাচ্ছি, মানে এর ব্যাখ্যা আপনাদের কাছেও নেই। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এর থেকে বেশি ভোট পায়, তা আমি পাচ্ছি না, এর ব্যাখ্যাটা দেওয়া সম্ভব নয়। একটাই সম্ভব, যে ন্যারেটিভস আমাদের পক্ষে নয়, মানুষ যেদিন নাগরিক হয়ে ভোট দেবে সেদিন আবার হয়তো আমাদের কথা চিন্তা করবে, আজকে ভোটার হয়ে ভোট দিচ্ছে। তীর্থরাজের কি এক্ষেত্রে বক্তব্য? কারণ আমরা দেখেছিলাম যে দিল্লির ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আম আদমি পার্টির সঙ্গেই রয়েছে, তাদের সমর্থন আম আদমি পার্টির সঙ্গে রয়েছে, কংগ্রেসের সঙ্গে নেই। যেহেতু ইন্ডিয়া জোটে রয়েছে, বৃহত্তর গোটা দেশের যে লোকসভা নির্বাচন হলো তাতে দেখছিলাম ইন্ডিয়া জোটের কথা, কিন্তু এখানে ইন্ডিয়া জোটফোট কিছু নেই আর কি সেভাবে। না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই একটা কথা বলেছে যে যেখানে শক্তিশালী তাকে তার সর্বশক্তি ক্ষয় করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং সেই রাজ্যের বা সেই অঞ্চলের সমস্ত বিরোধী দলকে কিন্তু সেই শক্তিশালী দলকে তাদের সমর্থন দিতে হবে, যাতে এই ভোট কাটাকাটির মাধ্যমে বিজেপি কোনো রকম সুবিধে না পায়। বিজেপি যদি কোনোভাবে কেন্দ্রে বা যে কোনো রাজ্যে শাসনে আসে, তাহলে আমরা জানি এর পরিণতি কি। এই ফ্যাক্টসগুলো বিজেপি নিজেদের গভর্নমেন্ট ওয়েবসাইটেই পাবলিশ করে। উইমেন সেফটি, ফুড গ্রেন করাপশন, তারপরে হাঙ্গার ইন্ডেক্স, এগুলোর আজকে কি অবস্থা আমরা প্রত্যেকেই জানি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আপকে সমর্থন করেছিল এই কারণে যে কংগ্রেস নিজের আইডিওলজির যে গ্রহণযোগ্যতা সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে। সুবিধে হয়েছে কার? সুবিধে হয়েছে বিজেপির। আজকে সেইখানে কংগ্রেস যদি একটা বৃহত্তর সমর্থন আপকে দিতে পারত, এবং সেটা আমি তীর্থরাজ আপনাকে একটু এখানে প্রশ্ন করি, লোকসভায় সত্যি কি এই কংগ্রেস আর সিপিএম এক হওয়াতে শুধু বিজেপিরই সুবিধা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কোনো সুবিধা হয়নি? না, তৃণমূল কংগ্রেসের যে সুবিধাটা আমি বলতে পারি সেটা হলো মানুষের কাছে এই যে দুটো দল, এই দুটো দলের গ্রহণযোগ্যতা এবং মানুষের প্রতি তারা কতটা দায়বদ্ধ সেইটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে। শুনুন, যে দলের আদর্শ তারা স্যাক্রিফাইস করতে পারে ইলেকটোরাল গেইনসের জন্য, সেই দলকে কিন্তু মানুষ কোনোভাবেই বেছে নেয় না। এবং দিল্লির সাথে আমি দেখছি যে বাংলার এটাই পার্থক্য, যে আমি কিছু এর আগেও এটা বললাম যে বাংলায়ও কিন্তু যখন 2021 তারপরে 2024 যখনই নির্বাচন হয়েছে, বিরোধীরা কিন্তু এক স্বরে বলে গেছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, ভাইপো চোর, এই ডাকাত ও খুনি, কিন্তু মানুষ কিন্তু সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন। তাহলে অরবিন্দ কেজরিওয়াল বা আপ কেন এই গ্রহণযোগ্যতা মানুষের কাছে তৈরি করতে পারলেন না? যে না, আমি আপনি কি এক্সপেক্ট করেন বিরোধীরা কি বলবেন? শাসক দল খুব ভালো সেই বলে তারা ভোট বাক্সে? না, আমি একেবারে এটা বলছি না, আমি সেটা বলছি না, আমি বলছি কিন্তু সেটা তো কোনো, বলছি যে এই বিধানসভা বলুন, লাস্ট বিধানসভা বলুন বা লাস্ট লোকসভা নির্বাচন বলুন, এ রাজ্যের বহু আসন এমন ছিল যেখানে বাম কংগ্রেসের যে প্রার্থী যেখানে দাঁড়িয়েছিলেন তিনি এমন ভোট কেটেছেন যার সুবিধে তৃণমূল কংগ্রেস পেয়েছে। এই ভোটটা যদি বিজেপির বাক্সে যেত তাহলে হয়তো তৃণমূল প্রার্থী হেরে যেতে পারতেন। না, নিঃসন্দেহে হয়েছে, কিন্তু আমি তো সুবিধা কারা না, আমি সুবিধে সেটা তাহলে 2019-এ কি করে বিজেপি এতগুলো সিট পেল পশ্চিমবাংলায়, সেই অ্যানালিসিসটাও আমাদের করতে হবে। যেটা বৃহত্তর সিপিএম কংগ্রেসের এই বিরোধী ভোট সেটা কিন্তু ওইদিকে চলে গেছিল, যেটা আমি বলবো যে 2024-এর লোকসভা নির্বাচনে অনেকখানি আমরা রিভাইভ করতে পেরেছি।
কাজে এই যে একটা লার্জার গ্রহণযোগ্যতা মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেইটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যে বেলে বেরিয়ে এসে কিন্তু সেটা প্রমাণ করতে পারেননি আমি বলবো। আর একটা কথা হলো পলিউশন, দূষণটা একটা ব্লেম গেম হয়ে গেছে, এ তাকে বলছে, সে ওকে বলছে। আলটিমেটলি দিল্লির মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তিত যে আজকে যমুনার এই অবস্থা কেন, এবং যমুনা পারে সবকটা সিট আমি প্রায় বলবো ইস্টার্ন সাইডের কিন্তু বিজেপি পাচ্ছে। আর একটা কথা হলো উইমেন সেফটি, 144.4% একটা ক্রাইম রেট উঠে গেছিল 2022 সালে, যেটা সব রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে হাইয়েস্ট। তাহলে সেই ইস্যুগুলো বিজেপি নিজেদের ম্যানিফেস্টোতে দিল্লিতে কে দেবে না, আমি সেটা আমি সরকারের হাতে, আমি কেন্দ্রীয় সরকারের, আমি সেটাই বলছি, এই যে ব্লেম গেম যে এ করবে ও করবে, সেটা তো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে না। আমি কি বলবেন এক্ষেত্রে শুক্লা? হ্যাঁ বলুন। এই যে উমেন সেফটির কথা বলছে, দিল্লিতে তো এই অভিযোগ রয়েছে, কিন্তু সেটা তো উমেন সেফটির কথা আপনারা বলছেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেখানে প্রশাসন তো কেন্দ্রীয় সরকার, একদমই তাই, আমি সেটাই কেন্দ্র সরকার হাতে। এই মুহূর্তে আমরা রাজ্য সরকার কি করতে পারে, রাজ্য সরকার যেটা হাতে আমরা সেটা বলছি, পুরো সিসিটিভিতে মুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্লা আপনার পক্ষে একটা খবর দেব, আমরা যে আপডেট এই মুহূর্তে পাচ্ছি সেটা আপনাকে আমি এক্ষুনি আসবো, আপনি যেটা বলুন কমপ্লিট করুন। হ্যাঁ, যেটা বলছিলাম, কেন্দ্র সরকারের হাতে রয়েছে পুলিশ, রাজ্য সরকার কি করতে পারে, রাজ্য সরকার যেটা করতে পারে সেটা রাজ্য সরকার করছে। কি করছে না, পুরো দিল্লি সিসিটিভিতে মোড়ানো রয়েছে, যেখানে যেখানে কারাপশন হচ্ছে বা যে ঘটনা ঘটছে সেইগুলোকে কত তাড়াতাড়ি দ্রুত সমাধান করা যায়, কি করে সেটা আইডেন্টিফাই করা যায়, যারা করছে তাদেরকে কি করে তাড়াতাড়ি শাস্তিমূলক কিছু করে দেওয়া যায়, সে তাদেরকে আইডেন্টিফাই করার যে সিসিটিভি গুলো লাগানো রয়েছে সেই কাজগুলো করছে রাজ্য সরকার। কিন্তু পুলিশ যদি প্রশাসন কেন্দ্রের রয়েছে এবং তারা যদি এই ব্যাপারে সজাগ না হয়, তাহলে এইগুলোর থেকে সম্পূর্ণভাবে রিকভার করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এখানে সন্দীপ দীক্ষিতের একটা কথা উঠলো, আমি সেখানে বলবো তিনিও কিন্তু তার মানে স্পষ্ট বক্তৃতার জন্য কংগ্রেসে একাধিকবার কোণঠাসা হয়েছেন। সেখানে কংগ্রেসের মধ্যে কেন এই অন্তর্দ্বন্দ্বগুলো, শিলা দীক্ষিতের কাজ কোনোদিন ভোলা যাবে না, আমি মতের সঙ্গে একেবারে কমপ্লিটলি আমি ডিনাই করছি যে শিলা দীক্ষিত ওই 15 বছরের গোল্ডেন ইরাতে যা করে গেছে সেটা কোনো সময় ভোলা যাবে না। কিন্তু তারপর ওই যে আপ এলো এবং আপ এসে যে অ্যান্টি করাপশনের বার্তাটা এনেছিল, সেটা কেন, যদি আমি ধরে নিচ্ছি আপ করাপশন করেনি, তাহলে সেটা মানুষের কাছে সেই যে জেলে যাচ্ছেন নেতারা এবং জেল থেকে বেরিয়ে আসছেন এবং মানুষ তাকে অ্যাকিউজড হিসেবে ধরে নিচ্ছে, যে মানুষের কাছে আপ পৌঁছতে পারছেন এটা বলে। ইভেন ওই যে সিটটা যেটা আতিশির সিট, তার যে সিট, সেখানে তো রমেশ ভিতুরি আগের দিন ইলেকশন কমিশনকে দিয়ে তার বিরুদ্ধে মানে আপের ক্যান্ডিডেটের বিরুদ্ধে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। হ্যাঁ, এবং সেখানে কালকেও অরবিন্দ কেজরিওয়াল পোস্ট করেছেন টুইটারে যে 17C ইলেকশন কমিশন যেটা প্রিজাইডিং অফিসাররা ফিল আপ করে যে কত ভোটে কি কি পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে, হোয়াট ওয়ার দ্য পোলিং স্ট্যাটিস্টিক্স, সেটা তো ইসিআই প্রকাশই করেন। তাহলে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আমি বলবো রেট্রোস্পেকশন, এই রিজিওনাল পার্টি যারা ইন্ডিয়া জোটে আছে, আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে এবার একটা রেট্রোস্পেকশন দরকার, যে আমি কি ওই ওমার আবদুল্লার মতো লারো আপনোমে করব, নাকি আমি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভারত থেকে সরাবো। এবং এই বিধানসভা নির্বাচনগুলো কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল এই ক্ষেত্রে। এই কথা তো তৃণমূল কংগ্রেস অনেকদিন থেকেই বলে আসছে, কিন্তু আমি বলবো ইন্ডিয়া জোটের প্রায় সমস্ত দলই এই কথাগুলো বলে, কিন্তু বাস্তবেই কি যখন সেই সমস্ত রাজ্যগুলোতে ভোট আসে তখনই ছবিটা অন্যরকম হয়ে যায়। আমি শুক্লা আপনার কাছেই আসবো, যেটা জানতে চাইবো যে এই যেটা তীর্থরাজ বলছিলেন যে আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একের পর এক মন্ত্রীদের আমরা দেখেছি এবং প্রমাণিত কি অভিযোগই বলছি। হ্যাঁ, ওটাই তো আমি অভিযোগই বলেছি, আমি সেটাই বলছি। আমার প্রশ্নটা করতে দিন। তো সেই জায়গায় খোদ মুখ্যমন্ত্রী তিনিও শ্রীঘরে গিয়েছেন এবং তিনি আবার ফিরেও এসেছেন। বিজেপি প্রচার করেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিয়ে কি হবে, ভোটের পর তো তিনি আবার ভেতরে চলে যাবেন। তাহলে কোথাও কি বিজেপির এই প্রচার এবং একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত হওয়া আম আদমি পার্টির শীর্ষ নেতারা, এটাই কি আপনাদের থেকে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করলো? কারণ আমি দিল্লি কয়েকজনের সাথে কথা বলছিলাম, জানতে পারছিলাম যে মনীষ সিসোদিয়া সেখানে যে এডুকেশন সিস্টেম তৈরি করেছিলেন, তিনি জেলে চলে যাওয়ার পরে সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। এই ক্ষেত্রে বলি, দিল্লির যদি এডুকেশন সিস্টেম বলেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম। যদি আপনি দিল্লির এডুকেশন সিস্টেম সরকারি স্কুলগুলো দেখেন, এখন দেখবেন সেটাই বলছি, যেটা মনীষ সিসোদিয়া তৈরি করেছিলেন সেটা ভেঙে পড়েছে, সেটাকে আবার রিভাইভ করা হচ্ছে।
এখন আবার নতুন করে কাজ শুরু হয়ে মানে গেছে সেখানে। এটাই তো প্রচার, স্বাস্থ্যের ক্ষেত্রেও একই কথা বলা এটাই যায়। তো প্রচার এতে স্বাস্থ্য যে ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে। এদেরকে ভোট দিয়ে হবে কি আবার জেলে চলে যাবে, আবার তার মানে গোটা সিস্টেমটাই ভেঙে পড়বে। মানুষকে প্রথমে ভুল বোঝানো হয়েছিল, কিন্তু মানুষ এখন মানুষ কিন্তু এখন যথেষ্ট বুদ্ধিমান, মানুষ যথেষ্ট বোঝে, মানুষকে বোঝানো হয়েছে, ভুল বোঝানো ছিল, মানুষ বুঝতে পারছে। আপনি বুঝতে পারছেন না, আমিও বোধহয় আপনাকে মানে বোঝাতে পারছি না। ভুল বোঝানোটা একরকম, আর বাস্তবের সাথে যেটা যদি ভুল বোঝায়ও সেটা যদি মিলে যায়, ওনারা যেটা বলছেন, বিজেপি যেটা বলছে যে এনারা যদি জেলে চলে যান তাহলে সিস্টেমটা ভেঙে পড়বে, এবং বাস্তবে সেটা দেখাও গেছে যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মনীষ সিসোদিয়ারা যখন জেলে ছিল একের পর এক স্কুলগুলোতে সেখানে হয় বন্ধ হচ্ছে বা সিস্টেমটা কোল্যাপস করছে কোথাও গিয়ে। তাহলে এটা তো বাস্তব ছবি, মানুষ তো দেখতেও পাচ্ছে। শুধু যে ওনাদের প্রচারে ভরসা করছে তা তো নয়, তাহলে তো সেই প্রচার এ রাজ্যে কম হয় না। শুনুন, এই ব্যাপারে আপনাকে একটা কথা বলি, আপ এমন একটা দল যে একজনের কথায় দল চলে না। সেখানে বেশ কিছু শীর্ষ নেতৃত্বকে জেলে ঢোকানোর পরও দলটা পুরোপুরি ভেঙে পড়েনি, কাজ পুরোপুরি বন্ধ, হ্যাঁ কিছুটা হয়তো কম হয়েছিল কাজ, কিছুটা হয়তো থেমে গিয়েছিল, কিন্তু আপ একটা পরিবার, সেই পরিবার, এটা এমনই একটা পরিবার যেখানে কাজ বন্ধ হবে না, বরং আরো সাইড সিস্টেম, একজন না থাকলে কিভাবে কাজটাকে ইকুয়াল অন্যরা করে এগিয়ে নিয়ে যাবে তার একটা সিস্টেম ব্যবস্থা তৈরি হয়ে গেছে। বর্তমানে যেভাবে কাজ এগোচ্ছে, পরবর্তীকালে এরকম কোনো সিচুয়েশন যদিও আসে, কোনো সময় কাজ থামবে না, কাজ যথারীতি তার কাজ পথে পরিবারে এগিয়ে কেউ যাবে। টিকিট না পেলে আবার অন্য রাজনৈতিক দলে যোগও দিয়ে দেয়। পার্থদা কি বলবেন? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে না, ও একটা যেটা কথা বললো যে খুব দরকারি কথা, যে আপ দলটা চলে সামূহিক নেতৃত্বের উপর, একদমই তাই। অথচ আমরা যদি আপ জবে থেকে হয়েছিল এবং আজ অবধি আমরা যদি দেখি, অনেক বিখ্যাত নামকরা মানুষ তাদের সারা ভারতবর্ষে তাদের পরিচিতি আছে, যেমন ডক্টর কুমার বিশ্বাসের মতো মানুষ, ডক্টর যোগেন্দ্র যাদবের মতো মানুষ, যারা আপ ছেড়েছে তারা কিন্তু দুর্নীতির অভিযোগে ছাড়েনি। তাদের অভিযোগের প্রধান এটা ছিল যে দলটা চলছে একজনের কথায়। প্রশ্নটা হচ্ছে এইখানে যে সত্যি কথা, যখন আপ এসেছিল আমরা প্রত্যেকেই কিন্তু আশান্বিত হয়েছিলাম, আমরা প্রত্যেকেই একটা আশার এ নিয়ে আমরা দেখতাম যে আপ যদি নতুন সত্যি কিছু দেখাতে পারে। কিন্তু এটাই মানে খুব দুঃখের ব্যাপার যে সেই একই গড্ডলিকা প্রবাহে আপকেও আমরা চলে যেতে দেখলাম। এবং যদি শতাংশের হিসেবে দেখা যায় যে তাহলে আপের নির্বাচিত যতজন এমএলএ আছে তাদের মধ্যে যতজনের বিরুদ্ধে অভিযোগ আছে বা তারা জেলে রয়েছেন, সেইটা শতাংশের হিসেবে কিন্তু আপের জন্য সবচেয়ে বেশি ভারতবর্ষের অন্যান্য দলের ক্ষেত্রে। এমনকি পাঞ্জাবের মতো রাজ্যে আপ ক্ষমতায়, এটা অত্যন্ত কৃতিত্বের ব্যাপার রাজনীতির হিসেবে যদি দেখি। কিন্তু এর পেছনে নেপথ্যে আমরা অনেক কিছু শুনতে পাই যেটা আগামী দিনে ভবিষ্যতে রাজনীতিতে কি পরিস্থিতি সৃষ্টি করবে আমরা কিন্তু কেউ জানি না। ফলে আপ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির কথা বলে এসেছিল, যেটা অত্যন্ত আশার ব্যাপার ছিল প্রত্যেকের কাছে, এবং আপে সেই সময় বিশেষ করে তরুণ সমাজের কাছে আপ কিন্তু একটা, তারা কিন্তু অনেক আশার আলো নিয়ে দেখছিল, আমরাও অনেক আশার আলো নিয়ে দেখছিলাম। কিন্তু মনে হয় কোথাও যেন গিয়ে ওই আপও যেন পথ হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে দুটো খবর দেওয়া রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি কিছুটা সময় এগিয়েছিলেন কিন্তু আবারও পিছিয়ে গিয়েছেন, এবং আম আদমি পার্টি এই মুহূর্তে 27টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 43টা আসনে এগিয়ে গিয়েছে। শর্মিষ্ঠাদি হাসি নিঃসন্দেহে চওড়া হবে, 33 হয়ে গেছিল একসময়। হ্যাঁ, একসময় 36। শর্মিষ্ঠাদি এই যে জায়গাটা যেটা দিয়ে আমরা কথা বলছিলাম, দুর্নীতি ইস্যু, এটা ঠিক যে কোথাও কোথাও এই ইস্যু দেখা যাচ্ছে যে ভোট বাক্সে থাবা বসাচ্ছে, কোথাও আবার এফেক্টই হচ্ছে না। আপনারা এই রাজ্যের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দুর্নীতিকে হাতিয়ার করেছেন, আপনারা শুধু না, বিরোধী সমস্ত রাজনৈতিক দল, অথচ ভোট বাক্সে তার উল্টো প্রতিফলন হয়। কিন্তু এই একই ইস্যুতে আম আদমি পার্টি, তাদের দেখা যাচ্ছে যে ভোট বাক্সে কার্যত ধস নামছে। এটা ব্যাখ্যা কিভাবে করবেন? দেখুন, এটার উত্তরটা খুবই সহজ। আমি প্রথমে একটু আগে থেকে বলি, ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে কি আমরা ভুলে গেছি না ভুলতে পারবো? কোনোদিন ভুলবে না সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ কোনোদিন ভুলবে না। শিলা দীক্ষিত, ওনারা বারবার তখন থেকে অনেকক্ষণ থেকেই বলছেন কাজ করেছেন, দিল্লির মানুষ তাকে মনে রাখেনি। কারণ হচ্ছে, দেখুন, যখন করাপশন একটা সরকারের বিরুদ্ধে ঢুকে যায়, আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি, যখন মমতা ব্যানার্জি এসেছিলেন মানুষের মধ্যে বিশাল আশা, আমাদের সবাই, সারা পশ্চিমবাংলার লোক তাকে নিয়ে এসছে, কোনো সেক্টর বাদ নেই, তাকে নিয়ে এসছে। কারণ বাম আমলের 34 বছরের যে ফাঁক ফোকরগুলো আছে, যে করাপশন, সেগুলোকে নির্মূল করে পশ্চিমবাংলাতে সব নির্মূল হবে, সুন্দর একটা মানে সরকার হবে, সৎ একটা সরকার হবে, আমরা নিয়ে এসেছিলাম। দিল্লিতেও কিন্তু ঠিক তাই।
যখন কেজরিওয়াল যখন এই সমস্ত করাপশনের বিরুদ্ধে আওয়াজ তুলে দীর্ঘদিন ধরে যেটা চলছিল তার বিরুদ্ধে আওয়াজ তুলে এসেছিলেন, মানুষের একটা বিশাল আশার ফানুস, স্বপ্নের ফানুস মানুষের মধ্যে জেগে ওঠে। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে যখন আমরাও আশা করেছিলাম ঠিকই যে কেজরিওয়াল খুব ভালো চালাচ্ছিলেন হয়তো, কিন্তু আস্তে আস্তে যখন করাপশনগুলো তাদের মধ্যে ঢুকতে শুরু করে মানুষ কিন্তু তখনই কিন্তু আশাহত হয়। আপনি বাংলার কথা বলছিলেন, আজকে আপনি দিল্লির নির্বাচনটা দেখেছেন, আমি একটু আগেও বলেছি দিল্লির নির্বাচন আপনি দেখেছেন, এরকম শান্তিপূর্ণ নির্বাচন আপনি বলুন তো 2011 পর থেকে আপনি দেখেছেন? তার আগেও হয়নি, বাম আমলেও হয়নি, তারা সায়েন্টিফিক উপায় করতে, এখন উন্মাদ গতিতে হচ্ছে। আপনারা দেখেছেন কোনো এই একটা নির্বাচনে রক্তপাত নেই, মায়ের কোল খালি নেই, বোমা বন্দুকের গুলির ঝঞ্ঝনানি নেই, বিরোধী পক্ষের লোকেদের গো ব্যাক স্লোগান নেই, ব্যালট পেপার খেয়ে নেওয়া নেই, মৃত মানুষের। আমি এই জায়গাটা আপনার সাথে একটু বিতর্ক করব। আমি এই রাজ্যের ক্ষেত্রে বলি, গত কয়েকটা নির্বাচনে তো আমাদেরকেও এই প্যানেলে বসতে হয়, শো করতে হয়, তো অনেকগুলো বছর হয়ে গেছে। সমস্ত নির্বাচনগুলোই কিন্তু হয় ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন করছে, বিশেষ করে এই বিধানসভা লোকসভা নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন করছে, এবং আপনাদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী, মানে কেন্দ্রীয় বাহিনী, সীমাহীন কেন্দ্রীয় বাহিনী আসে। কাশ্মীরেও বোধহয় অত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে না যতটা ইলেকশন কমিশন এখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে। তারপরেও আপনারা এই যে অভিযোগটা করেন, তাহলে তার ব্যর্থতা কার? রাজ্য সরকারের না কেন্দ্রের নির্বাচন, মানে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর? না শুনুন, ব্যর্থতাটা কার সেটা আপনাকে বলতে হবে একটা সময়। কেন্দ্রীয় বাহিনী তো বিজেপির নয়, জাতীয় নির্বাচন কমিশন তো বিজেপির নয়, ইডি সিবিআই বিজেপির নয়, তাহলে আপনাদের এটা নিয়ে বলতে অসুবিধাটা কোথায়? আমি এটা বুঝতে পারি না। বিজেপির নয় আপনারা জানেন, তাহলে আমরা তো সেটাই জানি, কিন্তু আপনারা বলেন না, আপনারা এই সংস্থাগুলোর বিরুদ্ধে বলেন না, তখনই তো মনে হয় কেন্দ্রকেই দোষ দেন, তখনই মনে হয় যে এটা বিজেপির দ্বারা কন্ট্রোল হচ্ছে। এটা বলেন না যে কেন্দ্রীয় বাহিনী, তারপরে রাজ্য পুলিশ বাহিনী থাকে, তাদেরকে পরিচালনা রাজ্যের আইপিএস আইএস তারা পুরোটাই তো চলে যায় নির্বাচন কমিশনের হাতে, তাদেরকে তারা অ্যালার্ট করেন তারা কোথায় যাবে না যাবে, পুরোটাই তো নির্বাচন কমিশনের হাতে চলে যায়। রাজ্যেরও লোক থাকে, রাজ্যেরও আইএস আইপিএস সিস্টেম চালাতে গেলে রাজ্যের লোক থাকবেই, তাহলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর পুরো সিস্টেমটাই তো জাতীয় নির্বাচন কমিশনের হাতে চলে যায়। চেনাবে যারা, তারা যদি মিসগাইড করে। আপনি মনে করেন না জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা রয়েছে কোথাও? মনে করেন কি করেন না? আপনি শুনুন, এইটা আপনারা অস্বীকার করলে তো হবে না। আমি অস্বীকার করার উনি আগে বলেছেন, উনি অস্বীকার করেছেন যে বিএসএফ লোক ঢোকায়। উনি আগে না আমি ওটা ভুল ব্যাখ্যা করছেন আপনি। আমি বলেছি, আপনারা বলছেন না আপনারা বলেছেন বিএসএফ এর দোষ। আমি বললাম আপনাদের কথা যদি ধরে নি, যদি মানি বিএসএফ এর দোষ, বিএসএফ কে ঢুকলো তারপরেই তো রাজ্য পুলিশ থাকে, তারা কি করছে? বিএসএফ তো রাখা দরকার। আপনি এগ্রি করছেন? তার মানে আপনি মেনে নিচ্ছেন যে বিএসএফ অনুপ্রবেশ করতে সহযোগিতা করছে। এই যে রাজ্যের বিভিন্ন কাহিনীতে বিহার থেকে এই অনুপ্রবেশ নিয়ে যদি আপনি করছে, এই সমস্ত কথা বলে লাভ নেই, গোল গোল কথা বলে লাভ নেই। মানে আপনার পরিষ্কার না, আপনি পরিষ্কার পরিষ্কার বলুন যে এই ভোটে এতটা ব্যর্থতা কথা বললেন প্রশাসনের, এনআইএ কে তৃণমূল কাজ করতে দেয় না? কি সাংঘাতিক অভিযোগ! আপনি ক্লাস খানায় এনআইএ রেখে লাভ কি? আমি ছেলে চিঠি লিখি, তাহলে এনআইএ রেখে লাভ কি? এনআইএ এখন যা ক্ষমতা বাড়ানো হয়েছে, এনআইএ যা ক্ষমতা বাড়ানো হয়েছে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। আপনারা ভুলে গেছেন রাজ্যের অনুমতির প্রয়োজন নেই, সেই ক্ষমতাগুলো বিরোধীদের উপর অত্যাচার করার জন্য ব্যবহার করে। বাড়িতে দিকে মারা করে, খাগড়া করে, ওখানে এনআইএ কর্তাদের উপরে হামলা করা। এটা তাহলে সিবিআই এর ইনএফিশিয়েন্সি, এটা সিবিআই এর ইনএফিশিয়েন্সি যে তারা হ্যান্ডেল করতে পারছেন না কেস। আরে অ্যান্টি করাপশনে তো ভায়োলেন্স হবে, এটাই স্বাভাবিক কথা। কেন হবে? ও মানে তাহলে অভিযোগ আসে দিদি, অভিযোগ প্লিজ দিদি, তাহলে কি এই যে এনআইএ, সিবিআই, ইডি, জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এতগুলো কেন্দ্রীয় সংস্থা সবাই ব্যর্থ? এরা বাচ্চা ছেলে, ক্লাস 4 এ পড়ে, রাজ্য যা বলে তাই শোনে। সম্প্রতি কিছু আমি আপনার কাছ থেকে কোনো গোল গোল কথা শুনতে চাইছি না। আপনি এতক্ষণ বললেন গোল গোল কথা, আমি গোল গোল কথা শুনতে চাইছি, পরিষ্কার ভাষণ শুনতে চাইছি। ব্যর্থ না সফল? পরিষ্কারই বলছি, ব্যর্থ না সফল? একদম
ব্যর্থ না সারা সফল? ভারতবর্ষে- আপনি শুধু এটুকু বলে দিন, না, ব্যর্থ না, না সফল? আমাকে উত্তরটা দিতে দিন। আমি সারা উত্তর দিতে দিচ্ছি তো। ভারতবর্ষে যতগুলো জায়গায় দিদি, লোকসভা আমার একটা ছোট্ট গুলো ব্রেকে যেতে হবে। কোথাও ঝামেলা হয় না, আমি ব্যাখ্যা বাংলায় চাইছি কেন না। হয়? আমি দিদি, একটা আমি কথা ব্যাখ্যা বলতে চাইছি না। দিল্লিতে আপনি হয়, শুধু বলে দিন বাংলায় কেন্দ্রীয় সংস্থা সফল। আপনি বলে দিন কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থাগুলো সফল কি ব্যর্থ? কেন্দ্রীয় বাহিনী আরে সেটা ওনাদের নিজেদের পার্টির মধ্যেই বৈরত আছে। ওনাদের ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন দিল্লির রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দিল্লির যে ফলাফল তাতে দেখা যাচ্ছে আম আদমি পার্টি 28, 42টায় রয়েছে বিজেপি। আন্না হাজারে তিনি ঠিক কি বলছেন শোনাবো। पार्टी में मैं नहीं जाऊंगा, किसी पक्ष और पार्टी में मैं नहीं जाऊंगा। और वो मीटिंग हो गई, मैं पक्ष और पार्टी से दूर रह गया, तब से आज तक दूर रहा। फिर वो पक्ष निकाले, पार्टी निकाला और पार्टी में चले। ये नया नया पार्टी था, लोगों ने विश्वास किया। आगे चलकर शराब की बात, शराब के दुकान निकालना, शराब के बिक्री के दुकान बढ़ाना, पैसा सामने आ गया और उसमें से वो उसका इमेज खत्म हो गया। तो न कहीं अरविंद केजरीवाल ने स्वार्थी पना किया, जो राजनीति की वो स्वार्थी की, इसीलिए उनको फटका बैठा है। अरविंद केजरीवाल ने जो भ्रष्टाचार के उन पे आरोप लगे, जो उन्होंने स्वार्थ की राजनीति की, इसकी वजह से उनको फटका बैठा है। बिल्कुल निष्काम भाव से जो कर्म होता है, निष्काम फल की अपेक्षा ना करते हुए जो आदमी अपना कर्म करता है, ये भगवान की पूजा होती है। निष्काम कर्म यही भगवान की पूजा होती है। पूजा सिर्फ मंदिर में नहीं, तो जनता की सेवा ये भगवान की पूजा है। उनके समझ में नहीं आया और इसके कारण वो गलत रास्ते में गया और डाउन हो गया। ओके আপনারা শুনলেন আন্না হাজারের বক্তব্য এবং তার যে বক্তব্য তাতে জিস্ট যেটা পাওয়া গেল যে আবগারি দুর্নীতির যে অভিযোগ সেটাই কোথাও গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের যে ইমেজ তৈরি হয়েছিল সেই ইমেজকে নষ্ট করে দিয়েছে, ইমেজ শেষ হয়ে গিয়েছে। আমি শুক্লা আপনার কাছে আসবো যে এই অরবিন্দ কেজরিওয়াল তিনি আন্না হাজারের সঙ্গেই তাকে তার যে আন্দোলন, সেই দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে তিনিও একটা সময় সঙ্গী ছিলেন। পরবর্তীতে আন্না হাজারেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব বাড়ায়। পাল্টা অরবিন্দ কেজরিওয়াল তিনি এই নির্বাচনী যে রাজনীতি সেখানে চলে আসেন। আন্না হাজারে বলেন এই বিষয়টার মধ্যে তিনি আর থাকতে চান না এবং তিনি আজকে বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল এর আগেও অনেকবার বলেছেন তার এই যে আবগারি দুর্নীতির অভিযোগ, তিনি বলছেন মদের দোকান খোলা বা কিছু শরাবের দোকানের কথা বলছেন, মূলত কথাটা ওটাই আর কি, আবগারি দুর্নীতির যে অভিযোগ সেটাই কোথাও গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের যে ইমেজটা তৈরি হয়েছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। দেখুন, উনি সম্মানীয় ব্যক্তি, উনি যথেষ্ট রাজনীতিতে বয়স্ক মানুষ, তো ওনার ব্যাপারে আমি ওনার মতামতের বিরুদ্ধে কিছু বলছি না। তো আমি এটাই বলবো যে উনার যে বক্তব্য যে এটার জন্যে অরবিন্দের যে একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে বা সেটা বলে উনি উল্লেখ করছেন, সেরকম আসলে নয়, কিছুটা অন্তত নয়। মানে কিছুটা হয়েছে এটা মানছেন আপনি? না, কিছুটা নয় এই কারণে বললাম, এই কিছুটা নয় মানে কিছুটা হয়েছে না, ভাবমূর্তি না নষ্ট হয়নি। ওনার আপনি বলছেন কিছুটা অন্তত ভাবমূর্তি নষ্ট হয়নি, তার মানে কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা আপনি মানছেন শুক্লা? না, ভাবমূর্তি নষ্ট হয়েছে আমি কিছুটা নয়, পুরোটাই ইনট্যাক্ট রয়েছে, নয়তো নেই। আপনি বলছেন কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে, ভাবমূর্তি কিছুটা হয়নি, তার মানে কিছুটা নষ্ট হয়েছে তো। করার চেষ্টা চলেছিল কিন্তু সেটা হয়নি, যথারীতি ইনট্যাক্ট ওনার ভাবমূর্তি উনি ধরে রাখতে পেরেছেন। আর দু রকম কথা হয়ে গেল, যাই বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওনার ভাবমূর্তি নষ্ট হয়নি, ওনার ভাবমূর্তি উনি ধরে রাখতে পেরেছেন। হ্যাঁ, আবগারি দুর্নীতি দিয়ে যেটা ওনার ইমেজ নষ্ট করার চেষ্টা হয়েছিল সেটা ব্যর্থ, সেটা ওনার একদমই ভাবমূর্তি নষ্ট হয়নি এবং যথারীতি উনি
ফুল ফেজে ফিরে এসেছেন এবং যথারীতি কাজ আবার শুরু করেছেন। তো যথারীতি এইভাবে কাজ চলবে, উনি ওনার ভাবমূর্তি ধরে রাখতে পারবেন, এই ব্যাপারে আমরা আশাবাদী। তাই যদি হয় শুক্লা, তাহলে ফুল ফেজে ফিরে এসে তিনি আবার মুখ্যমন্ত্রী পদে বসতে পারলেন না কেন? মুখ্যমন্ত্রী পদে উনি বসতে পারলেন না বড় ভুল হবে, ওনার কিছু হাত পা কিছু বাউন্ডেশন দেওয়া হয়েছিল, যেই কাজগুলো উনি করতে পারতেন না। উনি চেয়েছেন মানুষই ওনাকে সমর্থন করে নিয়ে আসুক, তাই জন্য উনি ওনার সিট ছেড়ে দিয়েছেন। উনি চেয়েছেন মানুষ ওনাকে নির্বাচিত করুন। হাত পা কে বেঁধে দিয়েছে? দল? দল বেঁধে দেয়নি। উনি কোনো মানে ওনাকে যে বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেই অভিযোগ মুক্তভাবে উনি মানুষের সমর্থন নিয়ে আবার কি করে হবে? তার তো অভিযোগ তার বিরুদ্ধে স্টিল রয়েছে। তিনি আবার মুখ্যমন্ত্রী হলে তো অভিযোগ তো তার থেকে বেরিয়ে যাচ্ছে না। কোথাও কি এমন শর্ত দিয়েছে নাকি আবার নির্বাচনে জিতে মানে নির্বাচনে জিতে এলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো মিটে যাবে? অভিযোগ মিটে যাবে একদম বলছিলাম। মানুষ ওনাকে যদি ভোট দিয়ে আবার নির্বাচিত করতে পারে, মানুষ সমর্থন করছে। নিজেও যথেষ্ট সন্দিহান যে তিনি আর উনি মানুষের সমর্থন নিয়ে ফিরতে চাইছেন। এখানে যেমন এই সকালবেলায় আপনারা এখানে একটা ইন্টারভিউতে দেখাচ্ছিল আতিশি মারলেনা। আতিশি মারলেনা বলছিলেন যে দেখুন, মানে আমাদের বিশ্বাস আছে দিল্লির মানুষের উপর, যে দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে উপর্যুপরি চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করবেন। কিন্তু কখন বলছেন? যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নন, আতিশি নিজেই মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই যে গ্যাপটা, যে অরবিন্দ কেজরিওয়াল তৃতীয় থেকে চতুর্থবারের মুখ্যমন্ত্রীর মাঝে তিনি মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী আতিশি নিজে। ফলে এইখানেই প্রশ্নটা তখন উঠছে যে ঘটনাটা কি ঘটেছে। এবং এখনো পর্যন্ত যদিও তিনি মানে মানে গ্রেপ্তার হয়ে নেই, তিনি মুক্ত, কিন্তু তার বিরুদ্ধে অনেক বিধিনিষেধ এখন রয়েছে, যেটার জন্য কিন্তু তিনি তার পক্ষে সক্রিয় রাজনীতিতে করাটাও খুব সমস্যা এই মুহূর্তে। তার পক্ষে মুখ্যমন্ত্রীর কাজটা নেওয়াটাও খুব সমস্যা। কারণ উনি যে বললেন চতুর্থবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, উনি যদি এই অবস্থায় এতগুলো বাইন্ডিংসের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, তাহলে কিন্তু ভবিষ্যতের রাজনীতির জন্য ওনার পক্ষে আরো কিন্তু ডিজাস্টার হবে। আমার তো সেখানেই প্রশ্ন যে বাইন্ডিংস গুলো তো তার থেকে উঠে যাচ্ছে না। তিনি যতই মানুষের সমর্থন নিয়ে আসলে তার মানুষের সমর্থন নিয়েই পদে বসেছিলেন, তার মানে তার কাছে এত প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তিনি আর ওই পদটায় বসতে পারলেন না। তো মানুষের মধ্যে কোথাও গিয়ে কি এই বিষয়গুলো কাজ করেছে তীর্থরাজ, যে অরবিন্দ কেজরিওয়াল যদি জেতেনও তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, যেটা বিজেপিও বারবার করে প্রচার করেছে। মানুষ কি এই প্রচারটাকে, এবং যেটা বুঝতে পেরেছে যে সত্যি তো অরবিন্দ কেজরিওয়াল তিনি তাহলে কেন মুখ্যমন্ত্রী পদে বসলেন না বেরিয়ে এসে, আতিশি মারলে না কেন, কেন তিনি নয়? তিনি নির্বাচনে জিতে আসা মানেই তো তার বিরুদ্ধে যা অভিযোগগুলো, সেই অভিযোগগুলো মিটে যাবে না, বাইন্ডিংসগুলো উঠে যাবে না। না দেখুন, আমি একটা কথা বলবো, রিসেন্ট যে নির্বাচনগুলো হয়েছে সেখানে পাবলিক পারসেপশনের একটা বড় ভূমিকা রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি দলের প্রধান, এবং তিনি যখন এলেন ক্ষমতায় তখন তার ওই স্বচ্ছ ভাবমূর্তি, অ্যান্টি করাপশন স্টান্স, সেটাই কিন্তু মানুষ খানিকটা হলেও মোহিত হয়েছিল, এবং হয়েছিল তো বটেই, না হলে এত ভোটে তিনি কেন জিতবেন। এবং সেখানে তিনি একটা বড় বিরোধী মুখ হয়ে উঠলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কিন্তু যেই মুহূর্তে এই দুর্নীতির অভিযোগে তাকে জেলে যেতে হলো, থাকতে হলো, বেল ওই যে জেলে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার বিভিন্ন মন্ত্রীরা, সেইটা কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে দিল্লির মানুষের মধ্যে, যেটা কিছুদিন আগেও বহু বিরোধী দলনেতাই এই ব্যাপারটাকে ডিনাই করছিলেন। কিন্তু আজ কিন্তু আমার মনে হয় এই অ্যানালিসিসের জায়গাটা এসছে যে এবার ভাবতে হবে এইটার কিন্তু একটা বড় প্রভাব দিল্লির মানুষের মধ্যে পড়েছিল, এবং তারা ওই যে অরবিন্দ কেজরিওয়ালের ওই স্বচ্ছ ভাবমূর্তিটা, সেইটা কিন্তু আর আগের মতো করে ফিরিয়ে আনতে তারা পারেননি। এবং তারপরে মুখ্যমন্ত্রী বদল হলো, কিন্তু তাহলে আবার যে কনফিউশনটার কথা আপনি বললেন, যে তাহলে অলক্ষ্যে কি অরবিন্দ কেজরিওয়ালই চালাচ্ছে। দেখুন, আমার একটা জিনিস ভীষণভাবে মনে হয় যে বর্তমানে কেন্দ্রীয় সরকার গৈরিকীকরণের মাধ্যমে যেভাবে সাংবিধানিক সংস্থাগুলোকে একেবারে বিজেপি পরিচালিত তোতাপাখি করে রেখেছে, সেখানে যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে যখন বিরোধীরা ভোটে লড়বেন বিজেপির বিরুদ্ধে, সেখানে সেই সমস্ত প্রোটেকশন কিন্তু আমাকে নিয়েই লড়তে হবে। এটা ভেবে নিয়েই লড়তে হবে যে ভোটের আগে ইডি সিবিআই আমার বাড়িতে রেড করবে, ভোটের আগে ইলেকশন কমিশন আমাকে ব্যান করবে, ভোট চলাকালীন ইলেকশন কমিশন আমাকে নানাভাবে হ্যারাস করবে। কাজে সেইভাবে সেই জোর নিয়ে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় করেছেন 2021 সালে, 2024 সালে, সেই জোর নিয়ে আমাকে মানুষের মধ্যে পৌঁছে যেতে হবে যে দেখুন এগুলো বিজেপির ভাওতাবাজি, এইভাবে বিজেপি আমাদের আটকাতে চাইছে, কিন্তু আপনারা এতে মোহিত হবেন না, আপনারা ভোট দিন এবং আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করব। সেটা অরবিন্দ কেজরিওয়ালের এখানে আমার মনে হয় দিল্লিতে সেই গ্রহণযোগ্যতা উনি তৈরি করতে পারেননি, বিশেষত এই সময়ের পর তো তিনি তৈরি করতে পারেননি। এবং তা বাদেও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম,
এই যে বিভিন্ন আঞ্চলিক দলগুলো এবং কংগ্রেসের সঙ্গে একটা কনফ্লিক্ট, সেখানে বিজেপির আমার মনে হয় অনেকখানি সুবিধে হয়ে গেছে এবং তাই জন্যই এই রেজাল্ট বা এই ট্রেন্ড প্রতিফলিত। এবং এখন যে রেজাল্ট আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে আম আদমি পার্টি 25টি আসনে এবং 45টি আসনে এগিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি শর্মিষ্ঠাদি, নিঃসন্দেহে শর্মিষ্ঠাদি বলেছিলেন বেলা 12টা বাজুক দেখবেন কি ফলা হয়, তো শর্মিষ্ঠাদির কথা বা ভবিষ্যৎবাণী কিন্তু মিলছে। শর্মিষ্ঠাদি কোনো জ্যোতিষী নয়। আচ্ছা, আমি পরেরটা এটাই জানতে চাইতাম যে বসবেন না কোথাও। আমি একজন মানুষের, অনেক ভারতবর্ষের মধ্যে আমিও একজন সামান্য নাগরিক মানুষ হিসাবে মানুষের মনের কথা আমি বলেছিলাম। যাই হোক, মিললে তো সব থেকে বেশি খুশি আমিই হব। এখন কথা হচ্ছে, দেখুন আন্না হাজারে হচ্ছে ওনার কেজরিওয়ালের গুরু শিষ্য, ওনাদের সম্পর্কের ওইরকম ছিল আর গুরু ছিল। সেখানে আন্না হাজারে সেই গুরু পর্যন্ত আজকে বলছেন যে তিনি তার নীতি থেকে সরে এসছেন, পরিষ্কার বলছে। আজকে যখন তিনি জেলে ছিলেন কেজরিওয়াল, তখন কিন্তু যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু একটা চেয়ার ছেড়ে বসতেন, ওর কেজরিওয়ালের চেয়ার ছেড়ে তিনি কিন্তু বসতেন। এটা কিন্তু গণতন্ত্রের পরিপন্থী বলে আমার মনে হয়। আজকে যে সততার প্রতিমূর্তি প্রতীক নিয়ে কেজরিওয়াল তিনি এসেছিলেন, আজকে তার এই যে এত দুর্নীতির সামনে এসছে, আজকে দেখুন এই যে বিরোধী যে ইন্ডি জোট, আপনি এখানেও আমরা আলোচনার মাধ্যমে উঠে আসছি, এদের কিন্তু কোনো প্রসপেক্টাস নেই। একটাই কথা, মোদিকে সরাতে হবে। আজকে শতাব্দী প্রাচীন যে দলটা কংগ্রেস দল, এরা লোকসভার সময় আপের সঙ্গে থাকছে, লোকসভা হয়ে গেলে বলছে না 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 তোর সাথে আড়ি, তুই আমার সেদো, আমি একটা আলাদা, কারণ হয়ে গেছে ওটা, মোদি তো জিতে গেছে আর আমাদের কিছু এখানে এখন করার নেই। হ্যাঁ, এইভাবে কি একটা কোনো দল হয় নাকি? এদের মধ্যে কোনো নীতি বা আদর্শ, কর্মপন্থা, লক্ষ্য কিছুই নেই এদের মধ্যে। কতগুলো করাপ্টেড মানুষ একটা দল করেছে, তাদের একটা লক্ষ্য মোদিকে সরাও, কেননা গৈরিকীকরণ হচ্ছে। তাহলে বাংলায় কি সবুজিকীকরণ হলো? আজকে বাংলায় কোনো কিছু ঘটনা ঘটলে পুলিশ যায় না যতক্ষণ তৃণমূল নেতারা না বলে আসে। মমতা ব্যানার্জি নিজে বক্তব্যে তিনি বলছেন কেন পুলিশ ডাকা হলো না, বলছে মাদু শেখ পুলিশ ডাকেনি বলে, ওরা বলেনি বলে আমরা যাইনি বলে আমরা যাইনি, পুলিশ যায় না। নরেন্দ্র মোদি ওপেন প্রশাসনিক বৈঠকে বিএসএফ কে ভর্ৎসনা করতে পারবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ভর্ৎসনা করে বলেছেন আপনারা বর্ডার ম্যানেজমেন্ট করতে পারছেন না। আপনারা নরেন্দ্র মোদির সরকার পারবে বিএসএফ কে ওপেন মিটিং এ ভর্ৎসনা করতে যে কেন বাংলায় অনুপ্রবেশ হচ্ছে? লাভ আছে গৈরিকীকরণ, হেন করুন তেন করুন। মানুষ হচ্ছে সব থেকে বড় জিনিস, মানুষ বোঝে, মানুষ যেটা বুঝেছে মানুষ সেটা। এই যে করাপশন, তাই জন্যই আপনাদের দুদিকে দুটো ক্ল্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। বিজেপি সরকার হচ্ছে না, এনডিএ সরকার হচ্ছে। কেজরিওয়াল করাপ্টেড, এখন আবার বলুন। আমি যেটা জানতে চাইছি, যেটা এই দুর্নীতির অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, তার একাধিক মন্ত্রীর বিরুদ্ধে আপনারা করেছেন। অরবিন্দ কেজরিওয়াল তিনি সরে গিয়েছেন, অতসী মার্লেনাকে বসিয়েছেন, আবার তিনি বলছেন ভোটে জিতে এলে তিনি বসবেন, কিন্তু তার একাধিক বাইন্ডিংস রয়েছে, যেটা শুক্লাও বলছিলেন। এই যে বিষয়গুলো, যে ন্যারেটিভ আপনারা দিল্লিতে তৈরি করেছেন, সেই ন্যারেটিভ এ রাজ্যেও গত কয়েকটা নির্বাচন করতে চেয়েছেন আপনারা, কিন্তু কোথাও গিয়ে মানুষ আপনাদের পাশে যায়নি, বা কোনোটাতে হয়তো ছিল। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি 2019 সালে 18টা আসন পেয়েছিলেন, আবার পরের নির্বাচনেই নেমে গিয়েছেন। তো এই জায়গাতে যে পার্সপেক্টিভটা আপনারা ওখানে তৈরি করতে পেরেছিলেন বা অন্যান্য রাজ্যগুলোতে পারেন, সেটা এখানে পারেন না, কারণটা কি? সেই কারণটা কি বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে? কারণ এই একই ঘটনা তো মানে রাজ্যে রাজ্যে বিরোধী শাসিত রাজ্যগুলোতে একই ঘটনা দেখি। ইডি, সিবিআই তল্লাশি চালাচ্ছে, এনআইএ তদন্ত করছে, দুর্নীতির অভিযোগ, তা কংগ্রেস শাসিত সরকার হোক বা আম আদমি পার্টি শাসিত সরকার হোক বা এই রাজ্যের তৃণমূল সরকার হোক, সবার বিরুদ্ধে দুর্নীতির নাকি অভিযোগ। আমি এখনো যেহেতু প্রমাণ হয়নি তাই নাকিটা বললাম। কিন্তু এ রাজ্যের মন্ত্রীদেরকেও আমরা দেখেছি শ্রীঘরে যেতে। পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনো রয়েছেন, অথচ দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল সেখানে খোদ সিবিআইয়ের যে বিশেষ আদালত, সেখানেই ইডিকে বা সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হয়েছে, তিনি বেরিয়ে চলে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কারণ দিল্লিতে যে প্রশাসনটা যারা ছিলেন মন্ত্রিত্বের, তারা জেলে চলে যাওয়াতে প্রশাসনটা ভাঙতে বসেছিল, এ রাজ্যে প্রশাসনটা ভাঙেনি এবং বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনাদের বিরুদ্ধে। সেই কারণেই কি এতটা সমস্যা তৈরি হয়েছে যে আপনারা পাচ্ছেন না সেটা করতে, মানুষ আপনাদের কথাটা বিশ্বাস করতে পারছে না? না দেখুন, আমি একটা কথা বলছি, আজকে পশ্চিম বাংলাতে যে লোকসভার লাস্ট ইলেকশনটা হলো, ভোটের পার্সেন্টেজ কিন্তু বিজেপির আসনটা কম আছে,
পার্সেন্টেজ কিন্তু বিজেপি অনেক বেশি বেড়েছে, তৃণমূলের থেকেও বেড়েছে। এবং এখানে কলকাতা কর্পোরেশন এলাকাতেও কিন্তু বিজেপির বা বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপি কিন্তু জিতেছে, বিভিন্ন বুথে বুথে বিজেপি কিন্তু জিতেছে, এটা ভুললে কিন্তু হবে না। আমরা আসনটা কম পেয়েছি, তৃণমূল জিতেছে, নিশ্চয়ই আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই ছিল, তার জন্য আমরা আসনটা কম পেয়েছি, এটা তো হতেই পারে। সব তার থেকেও একটা কথা বলবো আমি, আপনারাই তো নির্বাচনের দিন দেখিয়েছেন সারা বাংলা জুড়ে কিভাবে ঝামেলা হয়েছে, কিভাবে বিরোধী প্রার্থীদের মারা হয়েছে, তাহলে কি সেগুলো বলছিল? ভোট দিতে দেওয়া হয়নি বিরোধী লোকজনের, ভোট দিতে দেওয়া হয়নি যারা বিরোধী তৃণমূল বিরোধী, আমরা কি ভুল দেখিয়েছি আপনি সেটা আপনারা বলবেন। তার সেদিনের ঘটনা আমি তো সেটাই বলছি যে হচ্ছে কি করে জাতীয় নির্বাচন কমিশন, তাহলে কি করে কেন্দ্রীয় বাহিনী কি করে ভোট দেবে? এই কারণেই তো কেন্দ্রীয় বাহিনী চান আপনারা, বুড়ি বুড়ি কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনী এই অভিযোগগুলো রয়েছে তো, রাজ্যের এই অভিযোগ রাজ্যের ইলেকশন কমিশনকে চালায় না ভোটের সময়, না অসম্ভব কথা। ভোট আগে সরকারি কর্মচারীদের রিঅ্যাকশন শুনে নি যে এখনো পর্যন্ত যা ফলাফল তাতে 44টাতে বিজেপি এগিয়ে এবং 26টাতে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। কিছু রিঅ্যাকশন এসে পৌঁছেছে, একবার শোনাবো আপনাদের। देखिए, आज बहुत ही अहम दिन है दिल्ली के लिए और जिस दिन का सारे दिल्ली वासियों को इंतजार था, आज भारतीय जनता पार्टी की सरकार बनेगी और हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का हमको साथ में मिलेगा। उनके विजन को साथ लेकर दिल्ली में बहुत सारे अच्छे इससे भी तो यही लग रहा है कि इनकी सरकार बनेगी। बाकी देखो, बट 6वां-7वां राउंड हो गया, 6-7 राउंड के बाद नॉर्मली पिक्चर ठीक रहती है, क्योंकि जो लीड्स है वो बहुत कम नहीं है, कुछ कुछ जगहों पे है, कहीं 200, 300, 500 की लीड है, लेकिन ज्यादातर जो मैंने देखा है कि 2-4 हजार से लेकर 10-15 हजार के बीच की लीड्स हैं। ये लीड्स मुश्किल है पूरी करनी, तो था, लेकिन अगर लोगों में शायद भरोसा नहीं बना हो कि हम लोग सरकार दे पाएंगे, तो ठीक है, जो जनता का निर्णय है वो निर्णय है। हम लोग इतना कह सकते हैं कि हमने मुद्दे उठाए और जो मुद्दे हमने उठाए उस पर काफी हद तक चुनाव बना, बाकी जो जनता कहे उसको स्वीकार है। আমি পার্থদা আপনার কাছে আসবো যে ইন্ডিয়া জোটের কথা তো বহু বলা হচ্ছিল এবং মহারাষ্ট্রে কংগ্রেসের যে ফলাফল, কংগ্রেস সহ যে আমরা যদি দেখি, তারপরে এখানেও কংগ্রেসের যে ফলাফল, তাতে যে তৃণমূল কংগ্রেসের যে দাবি ছিল বারবার করে যে বিজেপির বিরুদ্ধে লড়াই যদি কেউ করতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অপ্রতিরোধ্য, এবং ফলাফলও কিন্তু সেটাই বলছে। এরপরে কি আপনারা সামগ্রিকভাবে গোটা দেশের নেতৃত্বের প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন? ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, বিজেপিকে নির্বাচনে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস, উপর্যুপরি অন্তত 3-4টে নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা ঐতিহাসিক সত্য। কিন্তু ঘটনা হচ্ছে বিজেপিকে কিন্তু তৃণমূল কংগ্রেস হারায়নি বিজেপিকে ক্ষমতায় থাকাকালীন। আমরা কিন্তু বিভিন্ন রাজ্যে বিজেপিকে হারিয়েছি, বিজেপি যখন ক্ষমতায় ছিল তাদের আমরা ক্ষমতা থেকে সরাতে পেরেছি। তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ধরুন পশ্চিমবাংলায় ইদানিংকালে যে সরস্বতী পুজো নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, কার লাভ হচ্ছে? ভারতীয় জনতা পার্টির লাভ হচ্ছে, তো এটা তো অস্বীকার করে লাভ নেই। বা ধরুন বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এটা তো বিজেপির রাজনীতির যে ধারা তার জন্য একদম উপর্যুপরি, মানে বিজেপি বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করছে, কিন্তু বিজেপি এটা জানে যে এই ঘটনাগুলো ঘটলে তবে কিন্তু বিজেপির রাজনীতিটা পরিপুষ্ট হবে, এই ঘটনাগুলো না ঘটলে কিন্তু বিজেপির রাজনীতি পরিপুষ্ট হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে শুধুই কি বিজেপির রাজনীতি পরিপুষ্ট হচ্ছে এই ঘটনাগুলো? না, বিজেপির রাজনীতি যে মুহূর্তে পশ্চিমবাংলায় পরিপুষ্ট হচ্ছে ঠিক তার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সমানুপাতিক হারে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতিরা পরিপুষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে 30 আর 70-এর যেটা শর্মিষ্ঠা সাথী বারবার যেটা বলছিলেন যে আমরা ভারতীয় হিসেবে দেখি, অথচ ওনার মুখে আমি অন্তত 3 বার শুনলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, গুর্জর, এই যে নানা রকম নামগুলো, এই নামগুলো কিন্তু ওনার মুখে অন্তত 3 বার শুনলাম, কিন্তু উনি তার আগে বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকে ভারতীয় বলে দেখি। এখানেও ঠিক তেমনই, সবাই ভারতীয়, এটা আমি ভোট পার্সেন্টেজের কথা বলেছি, ঠিক ব্যাস, এটা ভারতীয় তো হলো না। এই 70 আর 30 এটা আমরা বলি না, আমরা কখনোই বলি না সংখ্যালঘুদের আলাদা করে দেওয়া চক্রান্ত। 70-এর যখনই কনসলিডেশন 70-এর দিকে যাবে, 70-এর কনসলিডেশনটা কিন্তু পশ্চিমবঙ্গে 70-ই হবে না, 70-এর মধ্যে হয়তো 35 থেকে 40-এর মধ্যে হবে, কিন্তু বাকি যে 30টা উল্টো দিকে তাদের কিন্তু পুরোপুরি কনসলিডেশন হবে। তখন কি রেজাল্টটা হবে আপনি বলবেন, এ বাবা মালদায় আপনারা একটা জিতেছিলেন, এটা হেরে গেলেন। আমার তখন কিন্তু উত্তর দেওয়ার কোনো
জায়গা থাকবে না। কারণ আমার উত্তরটা দিতে গেলে যে কথাগুলো বলতে হবে সেই কথাগুলো সর্বসমক্ষে একটা টিভি চ্যানেলে বসে বলাটা আমার পক্ষে তখন খুব অস্বস্তিকর হবে। এই যে ও যেটা বলছিল যে আমিও প্রথমে বলেছিলাম ন্যারেটিভস, ও যেটা বলতে চেয়েছিল ন্যারেটিভ, আসলে পশ্চিমবাংলার শুধু তাই না সারা ভারতবর্ষে এখন একটা ন্যারেটিভসের ওপরে হয়, শুধুমাত্র কাজ নিয়ে হয় না। আজকে সেই সরকারটাই যেতে যে সরকারটার উপরে সেই রাজ্যের মানুষ বা দেশের মানুষ তাকে আঁকড়ে ধরতে চাইছে বাঁচবার জন্যে। আজকে 80 কোটি মানুষ বিনা পয়সায় 5 কেজি করে চালটা পাচ্ছে, আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষ, তারা আঁকড়ে ধরতে চাইবে। 100 দিনের টাকাটা এখনো তীর্থের কাকের মতো পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে থাকে 100 দিনের টাকাটার জন্যে। না হলে কি হবে? উন্নয়ন হয়নি, পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে। সে উন্নয়নটা কিন্তু আপনি কলকাতায় বা পশ্চিমবাংলা কোনো জেলা শহরে গিয়ে দেখতে পাবেন না। উন্নয়নটা দেখতে গেলে কিন্তু আপনাকে ওই বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, গুজরাট, হায়দ্রাবাদ এসব জায়গায় গিয়ে দেখতে হবে যে বাঙালি কত এগিয়েছে। এই যে পরিস্থিতিটা, এই ভিশিয়াস সার্কেলটার মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। আজকে ভারতবর্ষের মানুষ পয়সার জন্য দুটো পয়সার ন্যারেটিভটা আপনারা করতে পারছেন না। 10 সেকেন্ড, আজকে ভারতবর্ষের মানুষ দুটো পয়সার জন্য অন্য দেশে গিয়ে যুদ্ধ করে মরছে তার পরিবারকে খাওয়ানোর জন্য। গাজায় গিয়ে যুদ্ধ করছে ভাড়াটে সেনা হিসেবে, ইউক্রেনে গিয়ে যুদ্ধ করছে ভাড়াটে সেনা হিসেবে, তারপর হাতে হাত করা, পেটে দড়ি লাগিয়ে তাকে ফেরত আসতে হচ্ছে। এই জিনিস ভারতবর্ষ কোনোদিন দেখেনি। আমার তো বক্তব্য হচ্ছে এই পাল্টা ইস্যু তো আপনাদের হাতেও থাকছে, কিন্তু আপনারা এই পাল্টা ন্যারেটিভটা তৈরি করতে পারছেন না কেন? কোথায় ব্যর্থতা? ব্যর্থতার প্রশ্নটা এটা আমি যেটা প্রথমে আগে বললাম যে ব্যর্থতা শুধু রাজনৈতিক মানুষের। আপনি দেখুন একটা অদ্ভুত কমিউনাল ট্রেন্ড না মানুষের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম যে বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপির পতাকার থেকে অনেক গুণ বেশি কিন্তু গেরুয়ার মধ্যে রামের ছবি, সেই পতাকা। তাহলে হোয়াট ইজ পার্টি? আমার তাতে কোনো আপত্তি নেই, না না আমার আপত্তি নেই, তাতে রামের যে মূর্তি, আমার আপত্তি নেই। হ্যাঁ রামের মূর্তি, কিন্তু আমরা সেই রামের মূর্তির সঙ্গে পরিচিত নই। একদমই আমি সেটা বলছি না, আমি বলছি যে রাজনীতি এবং ধর্ম, রাজনীতি এবং ধর্ম, আপনাদের আমি এটাই বলছি এটা দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক, আমি বারবার বলছি মানুষ আজ ভোটার, যেদিন তারা নাগরিক হয়ে ভোট দেবে এটা দুর্ভাগ্যজনক যে রাজনীতি এবং ধর্ম এই দুটো যদি কোনো সময় মিশে যায় তাহলে সে দেশের এগোনোটা শুধু কোয়ান্টিটিতে হবে, কোয়ালিটিতে হবে না। আজকে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের কথা বলছি, হয়েও আজকে ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট। ফলে আজকে ট্রেন্ড দ্য কোয়ালিটি অফ গভর্নেন্স দেশে ফেরত পাঠিয়ে দিল, তারপরে তো তার বিরুদ্ধে সোচ্চার হতে দেখছি না। কেন দেশের সরকার না না আমরা সুইন অ্যালায়েন্স পার্লামেন্টে সোচ্চার করেছি না, সরকার কখন সোচ্চার সরকারকে বলছি না সোচ্চার দেখেন, সরকারের বিদেশ মন্ত্রী বলছেন যে এটা তো অন্য দেশের সঙ্গে হচ্ছে, চ্যানেলে এটা দেখাইনি। না না আমি বেশিরভাগ খবরের আমি বলছি দেশের সরকারকে পার্থদা, আমি বলছি আপনারা সংসদে বাইরে প্রতিবাদ করেছেন বা সংসদের ভেতরেও কেউ কেউ আওয়াজ তুলেছেন, আমি সেটা বলছি। আমি বলছি সরকারকে দেখছি না। সরকার তো দেশের সরকারের তো এক্ষেত্রে বক্তব্য থাকে। পাঞ্জাবের সরকার কি বলছে, দেশের সরকার কি বলছে যে এটা তো অন্য দেশের সঙ্গে হচ্ছে। অদ্ভুতভাবে পাঞ্জাবে নামিয়ে যাওয়ার পরে তারা বিবৃতি দিচ্ছে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে। দেশের বিদেশ মন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এটা তো অন্য দেশের সঙ্গে হচ্ছে। ভারতবর্ষের মন্ত্রী বলছেন যে কেন আমরা ওদের অ্যারেস্ট করব, ওরা তো আমাদের দেশের আইন ভাঙেনি। হ্যাঁ আরে ওরা দেশ থেকে পালিয়ে গেছে, কেন পালিয়ে? তাহলে অমিত তাহলে আমাদের যারা কোটি কোটি টাকা নিয়ে মানে আজও তো তারা ফিরলো না, আর জীবনে ফিরবে বলে মনে হচ্ছে না। এই দুর্নীতি ইস্যু শর্মিষ্ঠাদি প্রায় 25 লক্ষের উপর ভারতীয় ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করে পৃথিবীর অন্য দেশে, সেই ডেটা নেই সরকারের কাছে, যাদের এভারেজ ইনকাম 8.5 কোটি টাকা। কি পরিমাণ টাকা ভারতবর্ষ? শর্মিষ্ঠাদি উত্তর শর্মিষ্ঠাদি উত্তর আমি তো শুনছি মুগ্ধ হয়ে। গান্ধী পরিবার ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর হাজবেন্ড থেকে শুরু করে রাহুল গান্ধী যারা বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে, তৃণমূলের কথা আমি নাই, বাইরে চলে যাচ্ছে তো, বাইরে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে তো তারা, চলে যাচ্ছে না দুর্নীতিতে অভিযুক্ত আপনারা ছেড়ে দিচ্ছেন, বাইরে চলে যাচ্ছে, এটা তো বাইরে আসলে কি গান্ধী পরিবার আপনারা ছেড়ে দিচ্ছেন? কমিউনাল করছে এই কমিউনালটা গেমটা কারা খেলেছে? 2014 পর বেড়েছে, এটা আমরা বলছি না, এটা গ্লোবাল ডেটা বলছে। শর্মিষ্ঠাদি এই যে দিল্লিতে দেখুন শর্মিষ্ঠাদি আপনার এই ছবিটা দেখে ভালো লাগবে। শর্মিষ্ঠাদি শান্তন আপনার ছবিটা দেখে ভালো লাগবে। দেখুন বিজেপি যে ব্যবধানে তারা এগিয়ে গিয়েছে, ইতিমধ্যে তাদের মিষ্টি মুখ বাজি পোড়ানো শুরু হয়ে গিয়েছে। দিল্লির সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে।
একেবারে কারেন্ট ছবি দেখতে পাচ্ছেন, সেখানে উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। শর্মিষ্ঠাদি নিশ্চয়ই একটু শান্ত হয়েছেন নাও? না না না, যারা জিতবে তাদেরকে অভিনন্দন, এখানে আপ জিতলে আমি অভিনন্দন জানাতাম। এখন বিজেপি জিতছে, বিজেপি তো নিশ্চয়ই আমার দল, আমার তো ভালো লাগবে, অভিনন্দন। না আপনি এত রেগে রয়েছেন, জনতা না, একটু খুশি খুশি বলুন। জনতা ভোট দিয়েছে, মানুষকে অপমান করার অধিকার তো আমাদের নেই। আজকে তৃণমূল সরকারকে এনেছে আমাদের পশ্চিমবাংলার নাগরিক, এবং আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। অধিকার তো আমার নেই, আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি আজকে জয়ের জন্য। আমাকে অভিনন্দন কেন জানাবো? আমি তো ভোট দোকান, না আপনি তো প্রতিভূ হিসেবে, প্রতীক হিসেবে সামনে রয়েছেন। বিরুদ্ধে ভোট দিয়েছে দিল্লির মানুষ, তারা চেয়েছে পরিবর্তন হোক, একটা স্বচ্ছ সরকার হোক। সবাইকে অভিনন্দন, ওই জন্য সবাইকে অভিনন্দন। এবং সারা ভারত দেননি তাদের, যারা ভোট দিয়েছে এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির যে কি বলবো, বিজেপির যে অবস্থান, সেখানে দিল্লিতে 27 বছর বিজেপি আসেনি কেন, এই প্রশ্নটা তো বারবার উঠছিল। যে এই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে দোরগোড়ায় আমরা রয়েছি, আনন্দ তো হবে, এটা তো কোনো মানে বলার কথা। বেশ আমার একটা ছোট, আমাকে ব্রেকে যেতে হবে আবারও। তো আপাতত নিঃসন্দেহে আমরা এই খবরের দিকেই নজর রাখবো। দিল্লির রায় নিয়ে ফিরছে, এটা বিরতির পর সঙ্গে থাকবে। হয়ে গেল তো।